Assalamu alaikum, dear learners. How are you? Hope you are doing well. I am also well. Welcome back to my online class. Those who watched my previous classes know that I had two classes with you on the transformation of sentences regarding affirmative to negative and their vice versa. We had some rules left in the last classes. That is why I am here to cover the item completely. For this, first I shall explain the rest of the rules and then we shall practice some example sentences to achieve a complete preparation for the examination. Let's get down to our topic. The first rule, by plus being. Being indicates gerund and gerund is used as a noun in a sentence. by একটি প্রিপোজিশন, by এর পর যখন ভার্বের শেষে আইএনজি বসে সেই ভার্বের শেষে আইএনজিটি জিরান্ডের মতো কাজ করে আর জিরান্ড বাক্যে নাউনের কাজ করে। তাহলে এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা যখন বাই প্লাস ভার্বের শেষে আইএনজি দেখব তখন নেগেটিভ করব কিভাবে? উইদাউট প্লাস ভিং অর্থাৎ ভার্বের শেষে আইএনজি, ঠিক একইভাবে জিরান্ড যা নাউনের মতো কাজ করে। আর আমি এখানে ডট দিয়ে নেগেটিভ লিখেছি, অর্থাৎ উইদাউট যুক্ত সেন্টেন্সটিতে আমরা নেগেটিভ করতে হবে। For example, the first one is, you can make a good result by studying attentively. এখানে দেখো বাইয়ের পর ভার্বের শেষে আইএনজি দেয়া আছে, তাহলে আমরা বাইয়ের পর ভার্বের শেষে আইএনজি অংশটাকে উইদাউট ভার্বের শেষে আইএনজি অংশ হিসেবে কাজ করব আর বাকি অংশটাকে আমরা নেগেটিভ করব। যদিও আমি ছকে নেগেটিভ কথাটি পরে লিখেছি, কিন্তু বাক্যের গঠন অনুসারে যে অংশে বাই থাকবে, বাই প্লাস ভার্বের শেষে আইএনজি থাকবে, সে অংশটাকে আমরা উইদাউট প্লাস ভার্বের শেষে আইএনজি দিয়ে করব এবং বাকি অংশটাতে আমরা নট ব্যবহার করব অর্থাৎ নেগেটিভ করব। তাহলে আমাদের উত্তরটি কি হচ্ছে দেখে নেই। সাবজেক্ট ইউ, এখানে বাই স্টার্টিং জিরানটি আগে বাইকে আমরা উইদাউট করে নিব আর বাকি অংশটা অর্থাৎ মেইন ভার্ব অংশটা যেটা সেটা হলো মেক। মেইন ভার্ব অংশকে আমরা নেগেটিভ করে নেব। ইউ মেককে নেগেটিভ করলে হচ্ছে ক্যান নট মেক আ গুড রেজাল্ট উইদাউট স্টাডিং অ্যাটেন্টিভলি। এবার যদি অর্থটি ব্যাখ্যা করি তাহলে দেখো অ্যাফার্মেটিভের অর্থটি এমন হচ্ছে, আমরা তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারো, আর নেগেটিভে হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা ছাড়া তুমি ভালো ফলাফল করতে পারো না। দেখো বাক্যের গঠন পরিবর্তন হয়েছে, নেগেটিভে আমি নট ব্যবহার করেছি কিন্তু ভাবগত মিল সম্পূর্ণরূপে ঠিক রয়েছে। নেক্সট এক্সাম্পল, without eating good food we cannot keep ourselves fit. এই ক্ষেত্রে আমি উইদাউট প্লাস ভার্বের শেষে আইএনজি অংশটাকে বাক্যের প্রথমে লিখেছি যাতে তোমাদের পরীক্ষায় দুদিকে দুরকম আসলে কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো উইদাউটের পরিবর্তে আমি বাই লিখলাম, ভার্বের শেষে আইএনজি লিখলাম। আসলে এই অংশটি উইদাউট প্লাস ভার্বের শেষে আইএনজি অংশটি হলো ভার্বাল, ভার্বের শেষে আইএনজি হচ্ছে ভার্বাল অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অংশটিকে আমরা শুধু উইদাউটের জায়গায় বাইয়ের জায়গায় উইদাউট করব আর মেইন ভার্ব অংশটিতে নেগেটিভ অ্যাফার্মেটিভের কাজ করব। তাহলে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভে আছে আমি অ্যাফার্মেটিভ করব আর অ্যাফার্মেটিভ করা মানে আমাকে নট উঠিয়ে দিতে হবে। বাই ইটিং গুড ফুড we can keep ourselves fit. Look at the table of the structure. In case of universal truth in the affirmative sentence, we have
to use we cannot deny the fact, truth, or reality that. এমন কিছু সেন্টেন্স তোমরা পাবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাবে, যেখানে তুমি নেগেটিভ করার ক্ষেত্রে নট, নেভার বা অপোজিট ওয়ার্ড ইউজ করেও তোমাকে নেগেটিভ করা কঠিন হয়ে যাবে। অর্থের পুরোপুরি মিল তুমি রাখতে পারবে না। সেই ক্ষেত্রে তোমরা এই নিয়মটি অনুসরণ করবে। এবার এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টিকে আরও একটু সহজ করি। দ্য ফার্স্ট এক্সাম্পল, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এই সেন্টেন্সটিকে যদি তুমি নো, নট, নেভার বা অপোজিট ওয়ার্ড ব্যবহার করে নেগেটিভ করতে চাও, তাহলে দেখবে তোমার পক্ষে করা খুবই কঠিন হয়ে যাবে। তাই তুমি এই সূত্রটি ব্যবহার করে খুব সহজেই নেগেটিভ করে ফেলতে পারবে। তাহলে প্রথমে আমরা লিখে নেই উই ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট, তারপর বাকি অংশটি। তাহলে আমাদের উত্তরটি দাঁড়ালো উই ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আমরা এই সত্য বা প্রকৃত ঘটনাটিকে অস্বীকার করতে পারি না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এদিকে নটও ইউজ করা হলো নেগেটিভে, আবার অর্থ পুরোপুরি ঠিক আছে। তোমাদের জন্য এই নিয়মটি অনুসরণ করে একটি সেন্টেন্স দেয়া হলো, যেটা তোমরা নিজেরা করে নেবে। আশা করি তোমরা সেটা পারবে। দ্য নেক্সট রুল, অ্যাফার্মেটিভ অংশে আমরা দেখতে পাচ্ছি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর নর্মাল অ্যাক্টিভিটি। নেগেটিভে হচ্ছে যেটা ইট ইজ নট দ্যাট প্লাস ভার্ব নেগেটিভ, আর ইট ইজ নট রং অর ফলস দ্যাট প্লাস ভার্ব অ্যাফার্মেটিভ। উদাহরণের মাধ্যমে করে নেই। দে আর গোয়িং টু স্কুল, তারা বিদ্যালয়ে যাচ্ছে। দেখো এখানে যদি আমি গোয়ের পরিবর্তে কাম দেই তাহলে কিন্তু সুন্দর হচ্ছে না, সুন্দর অর্থ হচ্ছে না। সেজন্য, এবং এটা একটা নর্মাল অ্যাক্টিভিটি, সাধারণ একটা কাজ বোঝাচ্ছে, যেটা আমরা প্রতিনিয়ত করি, স্বাভাবিকভাবেই করে থাকি, এমন অ্যাক্টিভিটি। এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি, ইট ইজ নট দ্যাট ইউজ করতে পারি। তাহলে ইট ইজ নট দ্যাট, আর ইট ইজ নট দ্যাট ইউজ করলে আমাকে বাকি অংশে নেগেটিভ করতে হচ্ছে। তাহলে ইট ইজ নট দ্যাট দে আর গোয়িং টু স্কুল, এটাই হলো আমাদের আনসার। অর্থটি একটু মিলিয়ে নেই, তারা বিদ্যালয়ে যাচ্ছে, আর নেগেটিভ হচ্ছে এটা এমন নয় যে তারা বিদ্যালয়ে যাচ্ছে না। তাহলে আমাদের উত্তরটি ঠিক আছে। আর অন্যদিকে আমরা যদি ইট ইজ নট রং অর ফলস দিয়ে করি, আমাদেরকে বাকি অংশটা অ্যাফার্মেটিভ করতে হচ্ছে। ইট ইজ নট রং অর ফলস দ্যাট দে আর গোয়িং টু স্কুল, এটা ভুল বা মিথ্যা না যে তারা বিদ্যালয়ে যাচ্ছে না। এই ক্ষেত্রে আমি, যদিও প্রথম উত্তরটিতে দুবার নট ইউজ করা হয়েছে, যেটা একটু বাক্যের সৌন্দর্য নষ্ট করে, তারপরও প্রথম নিয়মটি অনুসারে যে অর্থটি আসে সেটিকে বেশি প্রেফার করি। তোমরা দুটি নিয়মেই করতে পারো, তবে প্রথম নিয়মটি বেশি ভালো হবে বলে আমি মনে করি। ঠিক একইভাবে হি ইউজড টু ওয়াক বাই দ্য রিভার এভরি মর্নিং, সে প্রতিদিন নদীর তীরে হাঁটত, অভ্যস্ত ছিল, সে নদীর তীরে হাঁটতে অভ্যস্ত ছিল। ইউজ টু আমরা কখন ব্যবহার করি, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে, কারো কোনো কিছু করার অভ্যস্ততা বোঝানোর ক্ষেত্রে ইউজ টু আমরা ব্যবহার করে থাকি। তাহলে ঠিক এই সেন্টেন্সটাকেও তোমরা আগের সেন্টেন্সের নিয়ম অনুসারে করে ফেলতে পারবে। আমরা আজকের ক্লাসের সর্বশেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম করতে যাচ্ছি। তোমরা এমন অনেক সেন্টেন্স পাবে যাতে কোনো না কোনো একটি শব্দের অপোজিট ওয়ার্ড তোমার জানা আছে, সেই ক্ষেত্রে এই নিয়মটি অনুসরণ করবে। অ্যাফার্মেটিভের কোনো একটি ওয়ার্ড, সে হতে পারে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন, যার বিপরীত শব্দটি তোমার জানা আছে, ঠিক তখনই নেগেটিভ করতে তুমি ভার্বের নেগেটিভ করতে হবে এবং একটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল,
মাদার্স লাইক টু কুক ফর দেয়ার চিলড্রেন। এই বাক্যটি নেগেটিভ করতে দুটো কাজ করতে হবে। একটি হচ্ছে ভার্বের নেগেটিভ অর্থাৎ লাইক ভার্বটি নেগেটিভ ফর্ম, আরেকটি হচ্ছে যে কোনো একটি ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড। আমরা লাইক ভার্বটির অপোজিট ওয়ার্ড ডিসলাইক, সেটা সবাই জানে। মাদার্স সাবজেক্টের পর ডু নট ডিসলাইক বসানো হয়েছে উত্তরটিতে। অক্সিলারি ছাড়া কোনো ভার্ব নেগেটিভ করা যায় না, অর্থাৎ যখনই তোমরা দেখবে বাক্যে কোনো অক্সিলারি নেই তখন তুমি কোনো একটি অক্সিলারি ব্যবহার করতে হবে, আর সেই ক্ষেত্রে তুমি ডু, ডাজ অথবা ডিড অক্সিলারি ব্যবহার করবে। সহজভাবে বললে ভার্ব ওয়ান দেখলে তোমরা ডু নট লিখবে প্লাস ভার্ব ওয়ান লিখবে, ভার্ব ওয়ানের শেষে অ্যাজ দেখলে তোমরা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান লিখবে, ভার্ব টু দেখলে তোমরা ডিড নট প্লাস ভার্ব ওয়ান লিখবে। প্রদত্ত সেন্টেন্সটিতে ভার্ব ওয়ান, তাই ডু নট লিখেছি এবং লাইকের বিপরীত শব্দ ডিসলাইক ব্যবহার করেছি। ভার্ব নিজে নেগেটিভও হবে, অপোজিটও হবে, কিন্তু অন্য কোনো শব্দের অপোজিট দিয়েও এ ধরনের বাক্য করা যায়। অর্থের ক্ষেত্রে অ্যাফার্মেটিভে মায়েরা তাদের সন্তানদের জন্য রান্না করতে পছন্দ করেন, আর নেগেটিভে হলো মায়েরা তাদের সন্তানদের জন্য রান্না করতে অপছন্দ করেন না। অপছন্দ না করা মানেই পছন্দ করা, তাহলে অর্থগত সম্পূর্ণ মিল রয়েছে আর গঠনগত দিক থেকে নেগেটিভ হয়েছে। পরবর্তী এক্সাম্পল, হি লাইকস টু রিড আ স্টোরি বুক ইন এভরি উইক। একইভাবে আগেরটিকে অনুসরণ করে আমি লিখে নিলাম, হি ডাজ নট ডিসলাইক টু রিড আ স্টোরি বুক। ডাজ নট লেখার কারণ হলো এখানে লাইক ভার্বটির শেষে অ্যাজ দেয়া আছে, আবার অন্যদিকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে। একটি কথা তোমাদেরকে মনে রাখতে হবে, যখনই ডু, ডাজ অথবা ডিড অক্সিলারি ব্যবহার করবে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবে। এবার আসো নেক্সট এক্সাম্পলে, হি ইজ টেলিং লাইজ। এই সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব রয়েছে, অতএব আমাদের ডু, ডাজ, ডিডের কোনো প্রয়োজন নেই, তাহলে আমরা অক্সিলারির পরে নট লিখে দেব। লিখেছি হি ইজ নট। এবার অপোজিট ওয়ার্ডের পালা। এখানে লাই এর অপোজিট ওয়ার্ড ট্রুথ, এটা তোমাদের জানা আছে। লাই ভার্বের সাথে, লাই নাউনের সাথে সাধারণত ভার্ব টেল বসে, আর ট্রুথের সাথে স্পিক বসে, তাহলে আমাদের টেলিং লাইজ এই ফ্রেজটুকুকে আমরা স্পিকিং দ্য ট্রুথে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের আনসারটি হলো হি ইজ নট স্পিকিং দ্য ট্রুথ। একইভাবে পরের এক্সাম্পলটিও করা হলো, দ্য ম্যান ইজ অনেস্ট। দ্য ম্যান ইজ, এখানে ইজ মেইন ভার্ব হলেও এটা অক্সিলারির মতোই নট গ্রহণ করে, সেজন্য আমরা লিখলাম দ্য ম্যান ইজ নট, আর অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। লোকটি সৎ, আর নেগেটিভে লোকটি অসৎ নয়। আর এ অপোজিট ওয়ার্ড এর নিয়মটি অনুসরণ করে তোমরা যখনই অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা তাদের ভায়েস ভার্সা করতে যাবে তখন তোমাদের প্রয়োজন হবে অপোজিট ওয়ার্ড জানা। সেজন্য এখানে আমি কিছু শব্দ এবং তাদের অপোজিট ওয়ার্ডের একটা তালিকা দিয়েছি। এর বাহিরেও অনেক শব্দ এবং তাদের অপোজিট ওয়ার্ড রয়েছে। এর সাথে সাথেই শেষ হলো আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং এর ভাইস ভার্সার উপর সবগুলো নিয়ম সমাপ্ত করা। এবার চলো কিছু উদাহরণের মাধ্যমে আমাদের অর্জনটা একটু পরীক্ষা করে নেই, আমরা কতটুকু শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই গ্রামার আইটেমটিতে পূর্ণ দক্ষতা অর্জন করতে তোমাদেরকে উদাহরণে যাবার পূর্বেই আমার এই আইটেমের উপর পার্ট 1 ও পার্ট 2 দেখে নিতে হবে, তা না হলে আজকের ক্লাসটি সম্পূর্ণ বৃথা যাবে। Look at the first example. I have only 5 friends in my school. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তো
এই বাক্যটিতে এমন কোনো ক্লু কি আছে যেটা তোমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছ? হ্যাঁ, আমি আশা করি তোমরা খুঁজে পেয়েছ সেই ক্লুটি। অনলি, প্রথম রুলটি ছিল অনলি। অনলির ক্ষেত্রে আমরা নেগেটিভ করার কিছু সূত্র পেয়েছি। নেগেটিভ করতে গেলে আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দেন অর লেস দেন। আরও আমরা শিখেছি নো হোয়ার বাট, নেভার বাট, অ্যাটসেট্রা। কখন কোনটি ব্যবহার করব? ব্যক্তির ক্ষেত্রে আমরা নান বাট ব্যবহার করব, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অর নট লেস দেন। এই বাক্যে দেখো অনলি কথাটা 5 ফ্রেন্ডস এর পূর্বে বসেছে। অনলি কথাটি শুধুই 5কে এখানে ইন্ডিকেট করেছে। 5 একটি সংখ্যাবাচক ওয়ার্ড, আর সংখ্যার ক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করতে শিখেছি। তাহলে আমরা উত্তরটি খুব সহজেই লিখে ফেলতে পারি। I have not more than 5 friends in my school. শিক্ষার্থীরা, চলো এবার দ্বিতীয় উদাহরণটি আমরা করে নিই। লক্ষ্য করেছো এখানে কোন ক্লুটি আছে? মাস্ট, তাই না? মাস্টের ক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ করতে শিখেছি? আমরা শিখেছি মাস্ট হলে ক্যানট বাট দিয়ে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করব, অথবা ক্যানট হেল্প দিয়ে ভার্বের শেষে আইএনজি দিয়ে করব। তোমরা যে কোনোটাই অনুসরণ করতে পারো। আমি যদি প্রথম উদাহরণটি খেয়াল করি, অনুসরণ করি, তাহলে আমার উত্তরটি দাঁড়ায় ইউ ক্যান নট বাট মিট মি টু গেট দ্য ইনফরমেশন। আর যদি আমি দ্বিতীয় নিয়মটিকে অনুসরণ করি, তাহলে আমার উত্তরটি দাঁড়াবে ইউ ক্যান নট হেল্প মিটিং মি টু গেট দ্য ইনফরমেশন। দেখো আমাদের অর্থ কিন্তু ঠিক রয়ে গেল। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি হলো তোমাকে অবশ্যই তথ্যটি পেতে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। আর নেগেটিভ সেন্টেন্সটির অর্থ হচ্ছে তথ্যটি পাওয়ার জন্য তুমি আমার সাথে সাক্ষাৎ না করে থাকতে পারো না। তাহলে দেখো কত সহজেই সুন্দরভাবে আমরা নেগেটিভ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, সেন্টেন্স পরিবর্তনের পাশাপাশি কিন্তু তোমরা অর্থটাও আনন্দ সহকারে উপভোগ করবে, ভাববে। তাহলে দেখবে ট্রান্সফরমেশন করা আসলে কঠিন কিছু না, খুব খেলার মতো মজার একটি ব্যাপার। এবার থার্ড এক্সাম্পল, there is no man but wants to live long. There is no প্লাস নাউন প্লাস বাট। এই নিয়মটি কোথায় পেয়েছো বলো তো? এই নিয়মটি আমরা এভরি যুক্ত কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে শিখেছি। আমরা শিখেছিলাম এভরি এর স্থলে আমরা দেয়ার ইজ নো ব্যবহার করব, এবং নাউন এর পরে আমরা বাট ব্যবহার করব। তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আসতে ঠিক তার উল্টোটা হবে। আমরা দেয়ার ইজ নো উঠিয়ে দিয়ে এভরি ব্যবহার করব এবং বাটটাকে উঠিয়ে দিব। তাহলে দেখো আমাদের আনসারটি কি দাঁড়াচ্ছে? এভরি ম্যান wants to live long. Fourth example, the boy was too unlucky to attend the examination due to his illness. ছেলেটি এতই অভাগা ছিল টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, পরীক্ষায় যোগদান করার জন্য, ডিউ টু হিজ ইলনেস, অসুস্থতার জন্য। অর্থাৎ ছেলেটা খুবই অভাগা ছিল, তাই অসুস্থতার জন্য সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে আমরা শিখেছিলাম টু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করব এবং টু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। আর আমরা জানি দ্যাটের পর সবসময় আমাদেরকে একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে হয়। এই ক্ষেত্রে দ্যাটের পর আমরা ক্যানট বা
কুড নট ব্যবহার করে ভার্ব ওয়ান লিখে বাক্যটি নেগেটিভ করব। তাহলে দেখো তো কি হচ্ছে উত্তরটি। দ্য বয় ওয়াজ সো আনলাকি, টু এর পরিবর্তে দ্যাট ব্যবহার করেছি। দ্যাট হি, যেহেতু আমাদের প্রথম ভার্বটি ফার্স্ট টেন্সে ওয়াজ আছে, সেহেতু আমরা এখানে ক্যানট ব্যবহার করব না, আমরা কুড নট ব্যবহার করব। হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন ডিউ টু হিজ ইলনেস। অর্থটি দাঁড়াচ্ছে ছেলেটি এতই অভাগা ছিল যে অসুস্থতার জন্য সে পরীক্ষায় যোগদান করতে পারেনি। Now our turn is to solve the fifth example. He forgot his grandfather's name at that moment. সে মুহূর্তে সে তার দাদার নাম ভুলে গিয়েছিল। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যে নিয়মগুলো শিখেছিলাম সেগুলোর কোনোটিতেই কিন্তু আমরা এই সেন্টেন্সটি ফেলতে পারছি না। এই সেন্টেন্সে ফরগট শব্দটি এসেছে ফরগেট থেকে। আর আমি আশা করি তোমরা ফরগেট এর অপোজিট ওয়ার্ড রিমেম্বার সেটি জানো। তাহলে চলো আজকের অপোজিট ওয়ার্ড দিয়ে করা নিয়মটি দিয়ে আমরা এটা করে নেই। এই নিয়মটিকে অনুসরণ করতে গেলে আমাদেরকে দুটি কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে ভার্বের নেগেটিভ এবং দ্বিতীয় কাজটি হচ্ছে অপোজিট ওয়ার্ড। তাহলে সাবজেক্ট হি এর পর আমরা ভার্বকে নেগেটিভ করতে এখানে কি ব্যবহার করব? যেহেতু এই বাক্যটিতে কোনো অক্সিলারি নেই, সেহেতু আমাদেরকে ডু, ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে। আর ফরগট শব্দটি ভার্ব টু, তাই আমরা এখানে ডিড নট ব্যবহার করতে পারি। এবং ভার্ব ওয়ান ফরগেট, ফরগেটের অপোজিট ওয়ার্ড হিসাবে আমরা রিমেম্বার ব্যবহার করতে পারি। আর ডিড নট লিখে আমাদের আনসারটি হলো হি ডিড নট রিমেম্বার হিজ গ্র্যান্ডফাদার্স নেম অ্যাট দ্যাট মোমেন্ট, যার অর্থ হলো সে মুহূর্তে তার দাদার নাম মনে করতে পারেনি। মনে করার ব্যাপারটি ইচ্ছাকৃত নয়, আসলে সে মনে করতে পারেনি বা মনে করতে সক্ষম হয়নি। পারা বা সক্ষমতার ক্ষেত্রে আমরা সাধারণত ডু, ডাজ, ডিড অক্সিলারি ব্যবহার করি না। এই ক্ষেত্রে আমরা ক্যান বা কুড ব্যবহার করে থাকি। তাই আমাদের সঠিক উত্তরটি হলো হি কুড নট রিমেম্বার হিজ গ্র্যান্ডফাদার্স নেম অ্যাট দ্যাট মোমেন্ট, অর্থাৎ সে মুহূর্তে সে তার দাদার নাম স্মরণ করতে পারেনি। আর স্মরণ করতে না পারা মানেই সে তার দাদার নাম ভুলে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি উদাহরণ রইল তোমাদের জন্য। হি মিসড দ্য ট্রেন। এই ক্ষেত্রেও দেখো কেউ ইচ্ছাকৃত কখনো ট্রেন মিস করে না সাধারণত, তাই মিস করার ব্যাপারটিও এখানে ডু, ডাজ, ডিড দিয়ে করা যাবে না, আমরা এটা কুড দিয়ে করব। আমি আশা করি তোমরা করে ফেলতে পারবে। দ্য নেক্সট এক্সাম্পল ইজ ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আমরা প্রথম ও দ্বিতীয় ক্লাসে যে নিয়মগুলো শিখেছি তার কোনোটিই কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। আজকের ক্লাসের নিয়মগুলোর মধ্যে অপোজিট ওয়ার্ড ও ইউনিভার্সাল ট্রুথ দুটি নিয়মেই আমরা এটা করতে পারি। অপোজিট ওয়ার্ডের নিয়ম দিয়ে যখন আমরা করতে পারবো তখন আমরা ইউনিভার্সাল ট্রুথ এর নিয়মটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ উই ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট দিয়ে আমরা না করারই চেষ্টা করব। অপোজিট ওয়ার্ডের রুলটি হলো যে কোনো একটি শব্দের অপোজিট ওয়ার্ড এবং ভার্বের নেগেটিভ রূপ। এই ক্ষেত্রে আমরা ম্যান এর পরিবর্তে ওম্যান লিখে ভার্বটিকে নেগেটিভ করলে আমাদের উত্তরটি হয়ে যেত। কিন্তু ম্যান বলতে এখানে শুধু পুরুষদেরকে বুঝায়নি, এখানে সমগ্র মানব জাতিকে বুঝিয়েছে। তাই আমরা ম্যানকে ওমেন করতে পারবো না। অন্যদিকে মর্টাল শব্দটির অপোজিট ওয়ার্ড আমাদের জানা আছে, তাই আমরা ম্যানকে ঠিক রেখে ভার্বের নেগেটিভ করলাম ইজ নট, ম্যান ইজ নট। মর্টাল এর অপোজিট ওয়ার্ড আমরা ইমর্টাল লিখে দিলাম। তাহলে আমাদের আনসারটি হলো ম্যান ইজ নট ইমর্টাল, যেখানে আমাদের অ্যাফার্মেটিভের অর্থ ছিল মানুষ মরণশীল আর নেগেটিভের অর্থ হচ্ছে মানুষ অমরণশীল নয়, অর্থাৎ মানুষ মরণশীল।
এবার আসো তার পরবর্তী উদাহরণটি। উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ। আমরা আমাদের দেশকে খুবই ভালোবাসি। এই নিয়মটিতে দেখো কোনো ক্লু কি তোমরা খুঁজে পাচ্ছ? হ্যাঁ, এখানে তোমরা মাছ দেখে ভাবছো যে মাছ এর নেগেটিভ করার যে সূত্রটি সেটি ব্যবহার করতে পারো। সেখানে কি ছিল? মাছ হলে নট আ লিটল দিয়ে করা যাবে, কিন্তু এখানে মাছ শব্দটির সাথে ভেরি কথাটি সম্পৃক্ত আছে, আর ভেরি মাছ বলতে বোঝানো হয়েছে খুব। আমি যখন মাছের নিয়মটি পড়িয়েছিলাম তোমাদেরকে তখনই বলেছিলাম যখন খুব বুঝাবে তখন আমরা নট অ্যাট অল ব্যবহার করব। অর্থাৎ কোথাও ভার্বের নেগেটিভ করব অথবা ভার্বের নেগেটিভ না হলে নট অ্যাট অল দিয়ে করব। এবারে দেখো, অন্যদিকে আমরা লাভ ভার্বটির অপোজিট ওয়ার্ড জানি হেট। তাহলে আমরা অপোজিট ওয়ার্ডের নিয়মটা দিয়ে আমরা এটা করে ফেলি। লিখলাম সাবজেক্ট উই, এবার ভার্বের নেগেটিভ ডু নট হেট অপোজিট ওয়ার্ড সহ। তারপর লিখলাম আওয়ার কান্ট্রি, উই ডু নট হেট আওয়ার কান্ট্রি। এবার ভেরি মাচের পরিবর্তে অ্যাট অল। যদি অ্যাট অল ব্যবহার না করে আমরা উত্তরটি লিখতাম তাহলে তার উত্তর দাঁড়াতো, তার বাংলা দাঁড়াতো উই ডু নট হেট আওয়ার কান্ট্রি ভেরি মাচ, অর্থাৎ আমরা আমাদের দেশকে খুব বেশি ঘৃণা করি না। এই ক্ষেত্রে আমাদের উত্তরটি এমন বোঝাতো যে আমরা আমাদের দেশকে অল্প অল্প ঘৃণা করি, কিন্তু আসলে কি তাই? না, তাই না। সেজন্য আমাদের অ্যাট অল ব্যবহার করতে হলো। আর এখন আমাদের উত্তরটি হলো আমরা আমাদের দেশকে মোটেই ঘৃণা করি না। খুব ভালোবাসি মানে মোটেই ঘৃণা করি না। তাহলে দেখো উত্তরটি ঠিক হয়েছে। এভাবে তোমরা প্রত্যেকটি সেন্টেন্স ট্রান্সফর্ম করার পর তোমরা উত্তরগুলোকে ভেবে দেখবে ঠিক আছে কিনা। আর খেয়াল রাখবে ভেরি মাচের ক্ষেত্রে যখন অ্যাট অল ব্যবহার করবে তখন কিন্তু সেন্টেন্সে অন্য একটি শব্দ পরিবর্তিত হবে। আর যখন মাছের পরিবর্তে নট আ লিটল ব্যবহার করবে তখন কিন্তু আর অন্য কোনো শব্দ অপোজিট ওয়ার্ড লেখার প্রয়োজন হবে না। Last two examples. The first example is there are not a few shops in the market. এখানে আমাদের কোন অংশটি নিয়ে কাজ করতে হবে বলো তো? নট আ ফিউ। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসের প্রথম রুলটিতেই শিখেছিলাম ম্যানি থাকলে নট আ ফিউ দিয়ে নেগেটিভ করতে হবে। তার মানে হচ্ছে এখানে নট আ ফিউ দিয়ে যেহেতু নেগেটিভ রয়েছে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হলে ম্যানি ব্যবহার করতে হবে। সেজন্য আমাদের উত্তরটি দাঁড়ালো দেয়ার আর নট আ ফিউ এর পরিবর্তে ম্যানি শপস ইন দ্য মার্কেট। নেগেটিভে আমাদের বাক্যটির অর্থ ছিল বাজারে স্বল্প সংখ্যক দোকান নেই, যার অ্যাফার্মেটিভে উত্তরটি দাঁড়ালো বাজারে অনেক দোকান রয়েছে। স্বল্প সংখ্যক নেই, অনেক বেশি আছে। তার মানে কি? আমাদের উত্তরটি কারেক্ট হয়েছে। এবার আসো পরবর্তী উদাহরণটি, এবং এটা আজকের ক্লাসের শেষ উদাহরণ। আই নেভার লাইক আ হট অ্যান্ড সানি ডে। এখানে দেখো কোন শব্দটিকে তোমরা পরিবর্তনের জন্য বেছে নেবে? নেভার, তাই না? নেভারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম অ্যাফার্মেটিভে যখন অলওয়েজ থাকবে নেগেটিভ করার সময় আমরা নেভার এবং একটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করব। কিন্তু এখানে নেগেটিভ দেয়া আছে, নেভার দিয়ে নেগেটিভ দেয়া আছে, তাহলে আমরা অ্যাফার্মেটিভ করতে গেলে আমরা নেভারের পরিবর্তে অলওয়েজ লিখব আর অপোজিট ওয়ার্ড লিখে দেব। তাহলে লিখে নিলাম সাবজেক্ট আই, তারপর নেভারের পরিবর্তে অলওয়েজ, ভার্ব লাইকের অপোজিট ওয়ার্ড ডিসলাইক আ হট অ্যান্ড সানি ডে। আমি কখনোই একটা গরম এবং রৌদ্রোজ্জ্বল দিন পছন্দ করি না। আর যেটার ইতিবাচক উত্তর হলো আমি সব সময়ই একটি গরম এবং রৌদ্রোজ্জ্বল দিন অপছন্দ করি। তাহলে আমাদের অর্থের ভারসাম্য ঠিক রইল আর উত্তরটিও সঠিক হলো। That's all for today. Thank you all for being patient with me. See you again in a new class with a new topic.
Be good to yourself. Be good to someone else.